ভাইয়া 11টা। 3 2 5 আপনাদের কি লিড জেনারেশন ক্লাস হয়েছে? লিড জেনারেশনের না, লিড জেনারেশন হয়নি। এঙ্গেজমেন্ট পর্যন্ত হয়েছে, রাইট? জি জি কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স এগুলো হয়েছে। জি, লুক লাইক অডিয়েন্সেস, এবি টেস্টিং, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, তারপর এপিও হ্যাঁ এগুলো। ভিডিও এগুলো হয়েছে। জি। ফানেল হয়েছে, ফানেল, আহ, টোফু, মোফু, বোফু, টপ অফ দ্য ফানেল, হ্যাঁ হ্যাঁ মিডল অফ দ্য হ্যাঁ ফানেল এগুলো হয়েছে। হট কাস্টমার, ওয়ান কাস্টমার এগুলো হয়েছে, রাইট? জি জি ঠিক আছে। হয়েছে মনে হয় ভাইয়া। জি, ফানেল পর্যন্ত মনে হয় আমাদের হয়েছে। ফানেল হয়েছে, ফানেল হয়েছে, আমার স্পষ্ট মনে আছে। টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল এগুলো হয়েছে। তারপর ওই যে আমাদের কিছু হ্যাঁ মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল, ফোমো মার্কেটিং, তারপর পুশ পুল মার্কেটিং, ব্লু ওশন স্ট্র্যাটেজি, রেড ওশন স্ট্র্যাটেজি এগুলো হয়েছে। জি জি আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝতে পারছি। তো চলেন আমাদের আজকে আমরা বেশ কিছু মার্কেটিং জার্গন দেখবো। হ্যাঁ, মার্কেটিং জার্গন আমরা অনেক কিছুই জানি, তারপরও আমরা বেশ কিছু মার্কেটিং জার্গন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার জন্য চলেন আমাদের একটু যাওয়া লাগবে আমাদের চ্যাট জিপিটিতে। আমরা চ্যাট জিপিটি থেকে মার্কেটিং জার্গন শিখব। কিছু কিছু মার্কেটিং জার্গন আছে কমন, যেগুলো আমরা জানি অলরেডি, আবার কিছু কিছু আছে কমন না, সেগুলো আমরা আজকে জানবো। এটার মধ্যে কি আমি সার্চ করলাম আমার যাবতীয় সার্চ। অন্যের ছিল। আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ জাস্ট একটু আমি দেখব যে এইটা কি আমার আচ্ছা, ঠিক আছে। ওকে, এটাকে একটু নামকরণ করলাম আর কি, ঠিক আছে। এখন এখান থেকে আমরা কিছু জার্গন দেখব। জার্গন আমরা সার্চ করেছিলাম। দেখেন, মার্কেটিং জার্গন, জার্গন বলতে মার্কেটিং কিছু টার্মস থাকে, যে টার্মসগুলো আমাদের জানা দরকার, যেগুলো দিয়ে আমরা মার্কেটিং এ বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলে থাকি। তার মধ্যে অন্যতম একটা টার্মস হলো সিটিআর, সিটিআর, ক্লিক থ্রু রেট। আমি জানি এগুলো নিয়ে হয়তো আপনাদের সাথে আলোচনা করা হয়েছে, বাট বেশ কয়েকটা নিয়ে আলোচনা হয়তো করা হয়নি, সেগুলো নিয়ে আজকে আমরা একটু বিশেষ করে আলোচনা করব। প্লাস আমি লিড জেনারেশন ক্যাম্পেইনটা দেখব।
লিড জেনারেশন নামে একটা ক্যাম্পেইন আছে আমাদের, সেই ক্যাম্পেইনটা আমরা দেখব। তো সিটিআর ক্লিক থ্রু রেট, এইটা মানে বোঝায় যে কতজন বিজ্ঞাপন বা লিঙ্ক দেখেছে তার মধ্যে কতজন ক্লিক করেছে। মানে এটাকে যদি আমি আরো ইজিলি বুঝাই, যে আপনি যদি একটা ফেসবুকে বিজ্ঞাপন দেখেন, তার মধ্যে মনে করেন এটা একটা ফেসবুকের বিজ্ঞাপন, এই ফেসবুকের বিজ্ঞাপনটা আপনি দেখতেছেন, তো এটা কতজন দেখছে আর কতজন এখানে ক্লিক করছে, হতে পারে লাইকে ক্লিক, হতে পারে কমেন্টে ক্লিক, শেয়ারে অথবা পিকচারে ক্লিক, পিকচারটাকে একটু জুম করলো, এই লেখাগুলো একটু ভালো করে দেখলো, এই ব্যাপারগুলো আপনার কতগুলো হলো আর কতটা ইমপ্রেশন হলো, এইটার যেটা রেশিও, ইমপ্রেশন থাকবে উপরে আর ক্লিক সরি ইমপ্রেশন থাকবে নিচে আর ক্লিক সংখ্যা থাকবে উপরে, ভাগ করার পরে যদি আপনি 100 দিয়ে গুণ করেন সেটা একটা পার্সেন্টেজ আকারে বের হবে, সেই পার্সেন্টেজটাই হলো আপনার সিটিআর, ক্লিক থ্রো রেট, মানে আপনার ইমপ্রেশনের সাথে ক্লিকের একটা পার্সেন্টেজ বের করা। ঠিক আছে, তো এটাকে বলা হয় কি ক্লিক থ্রো রেট। তো ক্লিক থ্রো রেটের একটা নির্দিষ্ট মেজারমেন্ট স্কেল আছে, মানে 2 থেকে 3% অথবা 5% হলে এটাকে আমরা ভালো সিটিআর ধরে থাকি। ঠিক আছে, জাস্ট এইটুকু মাথায় রাখেন যে 2 থেকে 3%। আচ্ছা, এটা আমরা লিড ক্যাম্পেইন যখন যাব তখন আমরা এটা এখান থেকে শো করব, তখন আপনারা এটা বুঝতে পারবেন। একটু ওয়েট। আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হলো সিটিআর। সিটিআর গেল কনভার্সন রেট, কতজন ভিজিটর বা লিড থেকে আসল ক্রেতা কত, মানে আপনার কতজন ভিজিটর আসলো তার মধ্যে থেকে আপনার কতজন মানুষ আপনার থেকে পারচেজ করলো। ঠিক আছে, এইটার সাথে যদি আপনি 100 কে গুণ করেন তাহলে আপনি একটা কনভার্সন রেট পাবেন। ঠিক আছে, এটা হলো আপনি পার্সেন্টেজ আকারে পাবেন। ওয়েবসাইট বা ক্যাম্পেইনের সাফল্যের একটা মাপকাঠি, অথবা এটাকে আপনি কেপিআই ধরতে পারেন যে কি পারফরম্যান্স ইন্ডিকেটর। ঠিক আছে, কনভার্সন রেট। লিড মানে আমরা বুঝি যে সম্ভাব্য গ্রাহক যিনি পণ্য বা সার্ভিসে আগ্রহী, যার ইনফরমেশন আমরা নিতে পারি অথবা নিয়েছি, পরবর্তীতে তাকে ফলো আপ দেওয়ার জন্য, এই সমস্ত বিষয়কে লিড বলা হয়। ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ROI মানে হলো আপনি যেই কয় টাকা ইনভেস্ট করছেন সেই কয় টাকার বিপরীতে আপনার টোটাল রিটার্ন কতটুকু আসছে। তো নেট প্রফিট ভাগ ইনভেস্টমেন্ট ইনটু 100 দিলে যেই রেজাল্টটা আসবে সেটা হয় আপনার ROI। ঠিক আছে, যেটাকে আমরা যদি আমরা বিস্তারিতভাবে বলি রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া নেট প্রফিট ব্যাপারটা কি, আর নেট প্রফিট কেন বললো, শুধু প্রফিট কেন বলতেছে না, শুধু প্রফিট বললে প্রবলেম কি হতো, এটার অ্যান্সার দিতে পারবেন যে এখানে প্রফিট না লিখে নেট প্রফিট কেন লিখলো, আর নেট প্রফিট যেহেতু লিখলো নেট প্রফিটের মিনিংটা কি? যেটা আমার সব খরচ বাদ দিয়ে যে লাভটা থাকে সেটা নির্ণয় করো। রাইট, সকল খরচ বাদ দিয়ে যেই লাভটা আমার থাকবে সেটাকে বলা হয় নেট প্রফিট। আরেকটা প্রফিট আছে, ওই প্রফিটের নাম কি বলেন তো? গ্রস প্রফিট। গ্রস প্রফিট। ওই প্রফিটটা কোনটা? গ্রস প্রফিট বলা হয় কোন প্রফিটকে? পণ্যটা আমি সেল দিয়ে আমি যত টাকায় সেল দিছি ওইটা হচ্ছে আমার গ্রস প্রফিট। যত টাকা সেল দিছি ওইটা টোটাল গ্রস প্রফিট না, ওইটা থেকে শুধুমাত্র পণ্যের প্রোডাকশন কস্টটা বাদ যাবে। মনে করেন একটা পণ্য বানাতে আপনার পণ্যটা বানাতে আপনার খরচ হলো 100 টাকা, আপনি সেটা বিক্রি করলেন 300 টাকায়, তার মানে আপনার গ্রস প্রফিট 200 টাকা। বাট এই 200 টাকার মধ্যে থেকে আপনার আরো অনেক খরচ আছে না, প্যাকেজিং খরচ আছে, আপনার এমপ্লয়ি কস্ট আছে, আপনার দোকান ভাড়া আছে, আপনার ডেলিভারি খরচ আছে, রাইট? এরকম আরো অনেক খরচ মিলে ধরেন এক একটা প্রোডাক্টে আপনার আরো 100 টাকা গেল, তো আপনার তখন নেট প্রফিট হবে 100 টাকা, গ্রস প্রফিট 200 টাকা, আর আপনার
সেল হবে 300 টাকা। সেল অথবা এটাকে বলা হয় আপনার টার্নওভার, মানে আপনার টোটাল বিজনেস হবে 300 টাকার বিজনেস হলো, ঠিক আছে। বাট এখান থেকে 100 টাকা যেহেতু আপনার প্রথমেই ম্যানুফ্যাকচার কস্ট অথবা প্রোডাকশন কস্ট, ওই প্রোডাক্টটা বানাতে যে কস্টিংটা গেল এটাকে বলা হয় ম্যানুফ্যাকচার কস্ট অথবা প্রোডাকশন কস্ট। এটা বাদ দিলে যেটা থাকে সেটা হবে আপনার গ্রস প্রফিট। আর এরপরে আপনার আনুষঙ্গিক অনেক কস্ট আছে, সেই কস্ট বাদ দিলে আপনার সর্বশেষ যেটা থাকে সেটা হবে আপনার নেট প্রফিট, ঠিক আছে। তো গ্রস প্রফিট আর নেট প্রফিট। তো ক্যাম্পেইন বা কত প্রকার গেল, এটা ঠিক আছে। আরওআই, এখন আরওআই এর সাথে আরো একটা ব্যাপার আছে, তার নাম হলো রোয়াস, ROAS। রোয়াস এর মানে ডিটেলস বুঝিয়ে দাও। তো আমি যদি এটা দেই তাহলে সুন্দর করে বুঝিয়ে দেবে, জাস্ট আপনাদেরকে আমি একটু বুঝাই। রোয়াস মানে হলো রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং। এটা হলো যখন আমরা বিভিন্ন ক্যাম্পেইন করি, ফেসবুকে হোক গুগলে হোক, যখন আমরা ক্যাম্পেইন করি এই ক্যাম্পেইন থেকে আমরা একটা নির্দিষ্ট রেজাল্ট পাই। তো রোয়াস মানে হলো অ্যাড স্পেন্ডিং এর সাথে কি পরিমাণ আমাদের রিটার্ন আসতেছে, মানে কয় টাকায় অ্যাড স্পেন্ড করে কয় টাকার প্রোডাক্ট বিক্রি করতেছে। এটার সাথে আপনার প্রোডাকশন কস্টের কোনো সম্পর্ক নেই। এখানে সম্পর্ক হবে আমি যদি 100 টাকা স্পেন্ড করে 1000 টাকার প্রোডাক্ট বিক্রি করতে পারি তাহলে আমার রিটার্ন রোয়াস হবে 100/1000 ইন্টু 100, তার মানে এটা 10% হয়, তাই না? তাহলে 10% হয় না, 10% হয়। দ্যাট মিনস আপনার রোয়াস অথবা রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং হবে 10, আর 10 একটা ভালো রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং, ঠিক আছে? ক্লিয়ার? তো আমি যদি এটা ক্লিয়ার করি, যদি জাস্ট ইয়া করলাম, দেখবেন এটা সুন্দর করে এটা চলে আসবে। রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং দেখেন, রেভিনিউ ফ্রম অ্যাড আর কস্ট অফ অ্যাডস। ধরো তুমি 10,000 টাকার একটা বিজ্ঞাপন খরচ করেছো, সেই বিজ্ঞাপন থেকে তোমার 50,000 টাকার বিক্রি হয়েছে, তাহলে রোয়াজ হবে 50,000/10। তো তার মানে প্রতি টাকা খরচে 5 টাকা আয় করেছো, মানে প্রতি 1 টাকা খরচে আমি 5 টাকা আয় করেছি। তো এটা হলো আমার অ্যাড স্পেন্ডিং অথবা আমার মার্কেটিং কস্ট। কেন রোয়াজ জরুরি? বিজ্ঞাপনের কার্যকারিতা বুঝতে, কোনো ক্যাম্পেইন লাভজনক বা লজ্জনক সেটা দেখতে, বাজেট ঠিক করা, সিদ্ধান্ত নিতে, মার্কেটিং স্ট্র্যাটেজি অপটিমাইজ করতে। ভালো রোয়াজ মানে হলো রোয়াজ 1 মানে তুমি সমান টাকায় বিক্রি করছো, না লাভ না ক্ষতি। রোয়াজ 1-এর বেশি মানে লাভ। রোয়াজ কম হলে বিজ্ঞাপন অপটিমাইজ বা বাজেট পূর্ণ বিবেচনা করা দরকার। রোয়াজ কত হওয়া উচিত? সেক্টর, প্রোডাক্ট ও মার্কেটের উপর নির্ভর করে ভিন্ন, তবে সাধারণত 4 বা তার বেশি ভালো ধরা হয়, কিন্তু অনেক ব্যবসায় 2 বা 3 রোয়াজ সন্তুষ্ট থাকে। এটা হলো বিজনেস টু বিজনেস ভ্যারি করে। যেমন আপনার যদি একটা বড় কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে হয় তখন কিন্তু আপনার রোয়াজ অনেক বেশি হবে। যেমন আপনি ফ্ল্যাট বিক্রি করবেন, আপনি ফ্রিজ বিক্রি করবেন, আপনি গাড়ি বিক্রি করবেন, আপনি জমি বিক্রি করবেন, আপনি হয়তো বা মোটরসাইকেল বিক্রি করতেছেন। তো যেগুলো একটু হাই টিকিট ভ্যালুর প্রোডাক্ট সেগুলোতে আপনার রোয়াজ বেশি হবে, আর যেগুলো একটু লো টিকিট প্রোডাক্ট ওগুলোতে আবার কি হতে পারে, রোয়াজ আপনার কম হবে, ঠিক আছে। তো এটা ডিপেন্ড করে আর কি যে আপনার কেমন প্রোডাক্ট। তো এখানে মানে সাধারণভাবে এটাকে 4 ধরা হয় আর কি, ঠিক আছে। তো রোয়াজ বাড়ানোর উপায়, টার্গেট অডিয়েন্স নির্বাচন, ভালো ক্রিয়েটিভ, অনলাইন লিঙ্ক ডকুমেন্ট, যাই হোক। রোয়াজ শুধুমাত্র বিজ্ঞাপন খরচের উপর ফোকাস করে আর পুরো ব্যবসা খরচের লাটে হিসাব করে আরওআই। আর রোয়াজ হলো শুধু বিজ্ঞাপনের খরচ, সেটা হতে পারে ডিজিটাল বিজ্ঞাপন, সেটা হতে পারে ট্র্যাডিশনাল বিজ্ঞাপন। মানে বিজ্ঞাপন অথবা মার্কেটিং বাজেটের সাথে আপনার সেলের যে একটা কম্পারিজন করে আপনার একটা তথ্য বের করা হয় অথবা একটা ফলাফল বের করা হয়, সেটা হলো রোয়াস অথবা আরওএস বলা হয়। এই হলো টোটাল আপনার এইটুকু বিষয়। এখন আসেন আমরা আরওআই এবং রোয়াসটা বাদ দিয়ে আমাদের আরো কয়েকটা বিষয় আছে সেগুলো যাই। আমরা অনেক ইয়াতে চলে আসছি, নিচে চলে আসছি।
এই তো রোয়াসে চলে আসছে আর ভাই কেপিআই। কেপি মানে হলো কি পারফরমেন্স ইন্ডিকেটর। এটা হলো এক একটা বিজনেসে এক একটা সময় আপনার বিভিন্ন সময় বসের লেভেল থেকে ম্যানেজমেন্টের লেভেল থেকে টার্গেট দেওয়া হয় যে আপনার টার্গেট এই মাসে এইটুকু অ্যাচিভ করা, তো এইটাকে মূলত কেপিআই বলা হয়। তো একটা ইন্ডিকেটর সেট করে দিবে অথবা একটা ইন্ডিকেটর সেট করা যে এই অ্যাডের জন্য আমরা এই রকম ভাবে আগাবো, এই ক্যাম্পেইনের জন্য আমরা এইভাবে করে আগাবো। তো একটা নির্দিষ্ট ইন্ডিকেটর অথবা নির্দিষ্ট একটা পারফরমেন্স ইন্ডিকেটর সেট করে দেওয়া যেন ওই নির্দিষ্ট এমপ্লয়ি অথবা ওই নির্দিষ্ট ক্যাম্পেইনের মাপকাঠিগুলো ঠিক থাকে। ঠিক আছে, তো এটা হতে পারে বিক্রয়ের সংখ্যা, হতে পারে ওয়েবসাইটের ট্রাফিক, কাস্টমার রিটেনশন অথবা সেলের পরিমাণ, আগের মাস থেকে এই মাস, আগের সপ্তাহ থেকে এই সপ্তাহ, এরকম ভাবে যখন আমরা টার্গেট ওয়াইজ সামনে আগাবো এই টার্গেটের ব্যাপারটাকে বলা হচ্ছে কেপিআই। তারপর আছে এসইও। এসইও সম্বন্ধে আমরা সবাই জানি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে যখন আমরা কোনো একটা সার্চ ইঞ্জিনকে নিজের ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য নির্দিষ্ট কিছু কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করব, এটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। পিপিসি, পে পার ক্লিক, বিজ্ঞাপনের জন্য ক্লিক অনুযায়ী টাকা দেওয়া। মানে আমার একটা বিজ্ঞাপনে যখন কোনো মানুষ ক্লিক করবে, তখন যদি সেই বিজ্ঞাপনে আমি ক্লিক করি, তখন সেই বিজ্ঞাপনের জন্য আমার কাছ থেকে যে টাকাটা নিবে, মানে ব্যবসায়ীর কাছ থেকে যে টাকাটা প্ল্যাটফর্ম নেবে, সেটাকে বলা হচ্ছে পে পার ক্লিক। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, কতজন মানুষ তোমার ব্র্যান্ডকে চিনে এবং জানে, এটাকে বলা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। কেন দরকার? ব্র্যান্ডের মূল্য বাড়াতে এবং নতুন গ্রাহক টানতে এটা আমাদের প্রয়োজন হতে পারে। কাস্টমার জার্নি, এটা হলো আমাদের যখন এইটা ফানেল পড়েছিলাম না, অ্যাওয়ারনেস কনসিডারেশন ডিসিশন অ্যান্ড রিটেনশন, এটা হলো একটা কাস্টমারের টোটাল জার্নিটা এখানে প্রকাশ করে। ঠিক আছে, তারপর এখানে আছে ইউএসপি, ইউনিক সেলিং প্রপোজিশন অথবা ইউনিক সেলিং পয়েন্ট, তোমার পণ্য বা সার্ভিসের সেই বিশেষত্ব যা অন্যদের থেকে আলাদা করে। যেমন দেখবেন যে প্রত্যেকটা কোম্পানির একটা করে নির্দিষ্ট ইউএসপি থাকে। যেমন মনে করেন অ্যাপেলের একটা ইউএসপি আছে, ওরা কি বলে ওদের সিকিউরিটি ভালো, ওদের প্রোডাক্ট সহজে নষ্ট হয় না, ওদের প্রোডাক্ট ইউনিক। কিভাবে ইউনিক? যে ওরা অ্যান্ড্রয়েড ইউজ করে না, ওরা ওদের নিজস্ব কি ইউজ করে, অপারেটিং সিস্টেম ইউজ করে, ওদের ফোনের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। তো এইভাবে করে ওদের প্রোডাক্টটাকে ওরা কি করে, ইউনিক সেলিং প্রপোজিশন একটা তৈরি করে। তারপর দেখেন আমি যদি বলি আর কি বলা যেতে পারে, ভাইয়া তাসনিমের পুরো স্পিকারটা অন আছে, ক্লাস করতে বলেন, নয়েজ আসতেছে। আমার এখান থেকে নয়েজ আসছে না ভাইয়া, তাসনিম আলম আপুর স্পিকার অন ছিল, অফ করে দিয়েছে, এখন নয়েজ আসতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো ইউএসপি মানে হলো একটা নির্দিষ্ট ব্র্যান্ডের কিছু নিজস্বতা থাকা, ঠিক আছে, যেটা অন্যের থেকে তাকে আলাদা করে। যেমন মনে করেন আপনারা কেউ প্রিঙ্গেলস নামে একটা চিপস আছে, খেয়েছেন? প্রিঙ্গেলস ফর্মের মধ্যে থাকে, মানে চিপস আমরা সাধারণত প্যাকেটে খেয়ে অভ্যস্ত, তাই না, প্যাকেট যে করে থাকে, বাট প্রিঙ্গেলস চিপস থাকে। হ্যাঁ, ছোটবেলায় স্কুল জীবনে খেয়েছিলাম। আচ্ছা, আপনি কি ভাই আমাকে কিছু বলছেন? আচ্ছা, প্রিঙ্গেলস চিপসটা হলো আমরা একটা বয়ম বলা যাবে না, একটা পাইপ আকৃতির এরকম একটা বক্সের মতো, ওইটার মধ্যে আমরা পেয়ে থাকি। এটা একটা হার্ড পেপার দিয়ে তৈরি করা হয়, তো এরকম একটা বক্স। তো প্রিঙ্গেলস চিপসের এইটাই হলো একটা ইউনিক সেলিং পয়েন্ট অথবা ইউনিক সেলিং প্রপোজিশন, যে ওরা অন্যদের মতো প্যাকেটে করে চিপস বিক্রি করে না, এরকম ভাবে। এরকম আমি জাস্ট একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। অথবা অনেকে এটা চিনেন অথবা নাম মনে করতে পারতেছে না, এমনও হতে পারে। প্রিঙ্গেলস, এই যে ওদের চিপসের এরকম থাকে কৌটাগুলো। ওরা চিপস কখনো আপনার প্যাকেটে করে বিক্রি করে না, এরকম ভাবে। এটাকে কি আকৃতি বলে, এটাকে আকৃতিটার নাম মনে নাই, ঠিক আছে, এরকম পাইপ আকৃতির, সিলিন্ডার আকৃতি, রাইট রাইট রাইট, সিলিন্ডার আকৃতির এরকম শেপে করে ওরা বিক্রি করে, ঠিক আছে। ওদের কোনো এরকম ইয়া নেই, প্যাকেট আকৃতির। তো এইটাই ওদের একটা ইউনিক সেলিং প্রপোজিশন, যে ওদের চিপসগুলো এই আকৃতিতে পাওয়া যায়।
এইটা বলেই ওরা ওয়ার্ল্ড ওয়াইড এরকম ভাবে এত পপুলার ওয়েতে ওরা কিন্তু এই চিপসটা বিক্রি করতে পারতেছে। তারপর দেখেন মিস্টার টুইস্ট আমরা খাই বোম্বে সুইটসের, ওদেরও কিন্তু একটা ইউনিক সেলিং প্রপোজিশন আছে, কি ওরা টুইস্ট আকৃতির কি করে চিপসগুলো সেল করে। তারপর দেখেন এরকম প্রত্যেকটাতেই আপনি পাবেন যে তাদের একটা নিজস্ব যেগুলো ব্র্যান্ড, প্রত্যেকটা ব্র্যান্ডের একটা নিজস্বতা আছে, তারা সেই নিজস্বতাকে টার্গেট করে ওরা কি করে, ওরা পণ্য সেল করে। যেমন ভিভো, অপো, ওরা দেখবেন ক্যামেরা সেন্ট্রিক ফোন বানায়, যে ওদের ক্যামেরা অনেক ভালো, ওদের ক্যামেরা এইটা আছে, ওদের ক্যামেরা এইটা আছে, মানে ক্যামেরার উপর বেশি ফোকাস দিয়ে ওরা ফোন বানায়। শাওমি, রিয়েলমি দেখবেন প্রসেসরের উপর বেশি ফোকাস দিয়ে ওরা ফোন বানায়। তারপরে মনে করেন এরকম ভাবে প্রত্যেকটা কোম্পানি, সেটা হতে পারে টেকনোলজি, সেটা হতে পারে এফএমসিজি অথবা যে কোনো সেক্টরে চিন্তা করেন, তারা প্রত্যেকটা নির্দিষ্ট একটা ইউনিক সেলিং প্রপোজিশন থাকে, তো এটা থাকা দরকার, ঠিক আছে? তাহলে আপনার একটা নিজস্ব ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি হবে। এখানে ইউএসপি গুলো বাউন্স রেট, কতজন ওয়েবসাইট ভিজিটর একদম প্রথম পেজ থেকে চলে গেছে, মনে করেন প্রথম পেজে আসলো, সে আর অন্য কোনো পেজে ভিজিট করলো না, তখন আপনি সেটাকে বাউন্স রেট হিসেবে ধরতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং হলো আপনার একটা বিজনেস আছে, ধরেন আপনার নাম করিম, আপনার একজন ভাই আছে রহিম, আপনি তাকে অফার করলেন যে রহিম তুমি তো বসে আছো, অথবা তুমি তো চাইলে আমার বিজনেসের সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারো। তখন রহিম বলল ভাই কিভাবে করব, যে তুমি তো আমার বিজনেসের সাথে কোনোভাবে এঙ্গেজ না, তুমি আমার বিজনেসে কোনো টাকাও ইনভেস্ট করো না, জাস্ট আমার বিজনেসের সবকিছুই আমি করব, তুমি জাস্ট কাস্টমার এনে দিবা, জাস্ট আমার হয়ে আমার বিজনেসকে প্রমোট করবা, আমার প্রোডাক্টগুলো বিক্রি করে দিবা, তুমি যত বেশি প্রোডাক্ট আমার এখান থেকে বিক্রি করতে পারবা তার থেকে আমি তোমাকে একটা কমিশন দিব। এইটা করিম রহিমকে অ্যাপ্রোচ করতে পারে, অথবা রহিমও আবার করিমকে অ্যাপ্রোচ করতে পারে, যে রহিম বলতে পারে করিম ভাইয়া আপনার তো একটা বিজনেস আছে, তো আমি চাই আপনার বিজনেসের প্রোডাক্টগুলো আমি সেল করতে, তো এটা আপনি যদি চান তাহলে আমি করে দিব, এর বিনিময়ে আপনি আমাকে প্রতি প্রোডাক্টে অথবা প্রতি এত টাকার প্রোডাক্টে আমাকে এত % কমিশন দিবেন। এই যে পুরো ব্যবস্থাটা, এই ব্যবস্থাটাকেই বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। আর এই যে কমিশনটা নেওয়া, এটাকে বলা হয় অ্যাফিলিয়েট কমিশন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। কন্টেন্ট মার্কেটিং, মানসম্মত কন্টেন্ট তৈরি করে ব্র্যান্ডকে প্রমোট করা। দেখবেন বাংলাদেশে এখন বর্তমানে ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলোতে আছে, সেটা টিকটক থেকে শুরু করে ইউটিউব, ফেসবুক, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, সব জায়গায় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করে তাদের প্রোডাক্টকে প্রমোট করতেছে। এটা কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমেই করা হচ্ছে। ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং আমরা জানি যে ইমেলের থ্রুতে ইমেল মার্কেটিং করা যায়, তো এটা আমাদের একটা ডিজিটাল মার্কেটিং এর সেক্টর। তারপর এবি টেস্টিং, এবি টেস্টিং মানে তো এটা তো আমরা আমাদের ফেসবুকের যখন অ্যাড ক্যাম্পেইনগুলো করেছি তখন আমরা সেই বিষয়গুলো দেখেছি, যে এ এবং বি দুইটা প্রোডাক্ট থাকে, অথবা দুইটা আলাদা আলাদা অ্যাড ক্যাম্পেইন থাকে, অথবা দুইটা আলাদা আলাদা অ্যাড কপি থাকে। সেখান থেকে আমি টেস্ট করব যে আমার নিজের প্রোডাক্টগুলোকে সেল করার জন্য, অথবা আমার কোন কন্টেন্ট, আমি যদি দুইটা কন্টেন্ট নেই একটা প্রোডাক্টকে বিক্রি করার জন্য, তাহলে এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য কোন কন্টেন্টটা আমাকে ভালো রেজাল্ট দিচ্ছে, এটাকে তো আমার টেস্ট করতে হবে, তাই না? এই টেস্ট করার জন্য যেই কাজটা আমরা করে থাকি সেটাকে বলা হয় এবি টেস্টিং, ঠিক আছে? তারপর আছে ইমপ্রেশন, ইমপ্রেশন মানে কোনো একটা নিজস্ব কোনো একটা কন্টেন্ট যদি কোনো মানুষ জাস্ট একবার দেখে, অথবা তার নিউজ ফিডে জাস্ট গিয়েছে ফেসবুকের অ্যালগরিদমের থ্রুতে, এটাকে বলা হয় ইমপ্রেশন। এঙ্গেজমেন্ট রেট, কতজন লাইক, কমেন্ট, শেয়ার, ক্লিক করেছে, এটাকে বলা হয় এঙ্গেজমেন্ট রেট। রিটার্গেটিং অথবা রিমার্কেটিং, রিটার্গেটিং অথবা রিমার্কেটিং হলো আপনি কোনো একটা অ্যাড যে কোনো কাউকে একবার দেখিয়েছেন, এখন তাকে আবার সেই অ্যাডটা দেখাতে যাচ্ছে, এটা কি বলা হচ্ছে রিটার্গেটিং, মানে একবার টার্গেটিং এর উপরে আবার টার্গেট করা। কল টু অ্যাকশন, সিটিএ বানানো তো আমরা সবাই জানি, বাই নাও, কল নাও, সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ, লার্ন মোর, এই ধরনের বাটনগুলোকে সিটিএ বাটন বলা হয়। ভাইরাল মার্কেটিং এমন একটি কন্টেন্ট যা দ্রুত ভাইরাল হয়, তো আমরা মোটামুটি বুঝি। গ্রোথ হ্যাকিং, গ্রোথ হ্যাকিং মানে বুঝি, গ্রোথ হ্যাকিং মানে হলো, গ্রোথ মানে তো কি বাড়ন্ত, অথবা কোনো একটা জিনিস বাড়তেছে, এই গ্রোথটাকে যখন আপনি হ্যাকিং করে দ্রুত বাড়তে পারবেন,
এই জিনিসটাকে যখন আপনি আপনার বিজনেসে অ্যাপ্লাই করতে পারবেন, সেই জিনিসটাকেই বলা হচ্ছে গ্রোথ হ্যাকিং। ছোট বাজারে দ্রুত গ্রোথ আনার ক্রিয়েটিভ কৌশল, ফোকাস থেকে ইউজার অ্যাকুইজিশন, রিটেনশন এবং ভাইরাল গেইনিং। উদাহরণ ড্রপবক্সের রেফারেল প্রোগ্রাম, অথবা ফেসবুকের কথা চিন্তা করতে পারেন, যেই কোম্পানিটা 2012 সালে ওদের বিজনেস প্ল্যাটফর্মটা তৈরি করেছে, অথবা বিজনেসের পুরো ব্যাপারটাকে ওরা পুরো ওয়ার্ল্ড ওয়াইড উন্মোচন করেছে। সেই 12 সাল থেকে আজকে 25 সালে ওরা কয়েকশো বিলিয়ন ডলার ওরা কোম্পানি। ওরা যদি এটা গ্রোথ হ্যাকিং ভাবে না আগাতো, ওরা যদি এটাকে ওদের গ্রোথটাকে ওরা হ্যাকিং করে দ্রুত পরিচালনা না করতো, ওরা এত দ্রুত এত ভালো এত বড় কোম্পানি হতে পারতো না। আপনি ঘরের চিন্তা করেন, ঘরের 2 বছর বলতেছেন কে? আচ্ছা, এখন দেখেন, আজকের ক্লাসের টপিক হলো গ্রোথ হ্যাকিং বলতেছি কি, মার্কেটিং জার্গন, এবং আমরা লিড জেনারেশন ক্যাম্পেইনটা দেখব, লিড জেনারেশন ক্যাম্পেইন। ওকে, তো এই ব্যাপারটাই বোঝাচ্ছে যে যখন আপনি কোনো একটা নির্দিষ্ট বিজনেস খুব দ্রুত সফল পাবেন, আর সেই সফলতার মূল মন্ত্র থাকে গ্রোথ হ্যাকিং এর মধ্যে, মানে আপনার গ্রোথটাকে হ্যাকিং করার একটা উপায়, সেটাকে বলা হয় গ্রোথ হ্যাকিং মার্কেটিং। অমনি চ্যানেল মার্কেটিং, গ্রাহকের সাথে সব চ্যানেলে সমন্বিত যোগাযোগ। এটা নিউ টার্ম, এটা আমার কাছেও অত বেশি পরিচিত না। অনলাইন থেকে অফলাইন সব জায়গায় সিমলেস এক্সপিরিয়েন্স, মানে এটা হলো বোঝাচ্ছি হলো আপনার এমন একটা মার্কেটিং ব্যবস্থা দরকার, এমন একটা বিজনেস ব্যবস্থা দরকার যেখানে আপনি অফলাইন অনলাইন সকল জায়গায় সমানভাবে আপনি কাস্টমারের কাছে পৌঁছতে পারতেছেন। এটার মিনিং হলো এটাই বোঝাচ্ছে আর কি। ইনফ্লুয়েন্সার মার্কেটিং তো আমরা বুঝি, ইনফ্লুয়েন্সার যারা আছে তারা তাদের বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে তাদের আশেপাশে যত ব্র্যান্ডগুলো আছে ব্র্যান্ডকে প্রমোট করে, আর এটাকে বলা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। নিউরো মার্কেটিং, এটা খুবই একটা সুন্দর একটা টার্ম, মানুষের মস্তিষ্ক কিভাবে মার্কেটিং এর প্রতি রেসপন্স করে সেটার গবেষণা করা। সিদ্ধান্ত গ্রহণে আবেগের ভূমিকা বোঝা। কন্টেন্ট পার্সোনালাইজেশন, ইউজারের ডেটার ভিত্তিতে কন্টেন্ট কাস্টমাইজ করা, এবং সেই কাস্টমাইজ কন্টেন্ট দিয়ে ইউজারকে টার্গেট করে আপনি যখন ক্যাম্পেইন করবেন, অথবা তাদেরকে টার্গেট করে আপনি অ্যাড ক্যাম্পেইন করা অথবা মার্কেটিং করা, এটাকে বলা হচ্ছে কন্টেন্ট পার্সোনালাইজেশন। কাস্টমার এক্সপিরিয়েন্স অথবা সিএক্স ম্যানেজমেন্ট, ক্রেতা পুরো যাত্রাপথে তাদের অভিজ্ঞতা উন্নত করতে পারে এবং ব্র্যান্ড রয়্যালিটি এবং রিটেনশন যেন আপনি বাড়াতে পারেন। কনভারসেশনাল মার্কেটিং, ভয়েস অপটিমাইজেশন, সাস্টেনেবিলিটি মার্কেটিং, ডাটা ড্রিভেন মার্কেটিং। তো এরকম ভাবে আমরা মোটামুটি অনেকগুলো মার্কেটিং জার্গন দেখলাম। এখন আসেন আমরা যে বিষয়টা দেখব সেটা হলো আমাদের লিড জেনারেশন ক্যাম্পেইন। তার জন্য আমাদের এখন যেতে হবে আমাদের একটা যে কোনো অ্যাড অ্যাকাউন্টে। এখান থেকে আমরা চলে যাব ক্রিয়েট থেকে এঙ্গেজমেন্ট থেকে কন্টিনিউ। থেকে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট, কন্টিনিউ। দেন এখান থেকে আমরা যে কোনো একটা ক্যাম্পেইন নেম লিখব, ডিএম
লিড 25 দিয়ে আমাদের অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজার এভিটিং সব কিছু আমরা জানি, এগুলো এখন আর কোনো কিছু করবো না। নেক্সট অ্যাডসেট নেমও আমরা এখানে চেঞ্জ করে দিলাম এটাই। দেন এখানে আমাদের সরি এঙ্গেজমেন্ট দিলাম কেন, সরি এঙ্গেজমেন্ট আমরা দিব এটা হলো লিড। আমাদের এটা ক্যাম্পেইন অবজেক্টিভ থাকবে হলো লিড, সরি লিড কন্টিনিউ। দেন নেক্সট এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কনভার্সন লোকেশন আছে, এর মধ্যে থেকে আমরা চুজ করব ইনস্ট্যান্ট ফর্ম। ইনস্ট্যান্ট ফর্মটা পারলে আপনি অন্যগুলো সবকিছু পারবেন, এটা অত বেশি মানে হার্ড হবে না। এটাই হলো কঠিন, কঠিন বলতে এগুলোর মধ্যে থেকে এইটাই একটু মানে আলাদা, তো এইটা পারলে অন্যগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে আর কি। তো ইনস্ট্যান্ট ফর্মে আমি ক্লিক করব, দেন এখান থেকে আমাদের ফেসবুক পেজ আমাদেরকে দিতে হবে। এখন মনে করেন আমি এখান থেকে একটা ফেসবুক পেজ দিলাম, এটা দিলাম। এটা দেওয়ার পরে আমাদের এখানে একটা রেড লাইন আসতে পারে যদি এটা ইনফরমেশনটা নেওয়ার জন্য অ্যাপ্লিকেবল না হয়। দেখেন ভেরিফাইং ইউর চেঞ্জেস টার্মস অফ সার্ভিস, আমি একটু বড় করি, তো ছোট হয়ে গেছে অনেক, 100 করি। এখানে দেখতে পাচ্ছেন টার্মস অফ সার্ভিস নট অ্যাকসেপ্টেড, ইউ ক্যান্ট রান লিড অ্যাড আনটিল ইউর ফেসবুক পেজ অ্যাকসেপ্ট ফেসবুক লিড জেনারেশন টার্মস অফ সার্ভিস। মানে আমার এই টার্মস অফ সার্ভিস যদি আমি অ্যাপ্রুভ না করি অথবা অ্যাকসেপ্টেড না করি তাহলে আমি এখানে ক্যাম্পেইন করতে পারবো না। তো এটার জন্য আমাকে কি করতে হবে, এটার জন্য আমাকে নিউ এখানে আসতে হবে। জাস্ট এখানে আমি সার্চ করব ফেসবুক, এই যে facebook.com/ad/leadgen/tos TOS, এই যে একটা সাইট, এই সাইটটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এটা আপনারাও এরকম প্রবলেমে পড়তে পারেন, তখন আপনারা এখান থেকে কপি করে আপনারা এরকম ভাবে অ্যাকসেপ্ট করে নেবেন। আমি এখানে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা। এটা আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। তো আমি এখানে এটাকে পিন করে দিলাম, পিন করা ডান। এখন আপনারা যেটা করবেন, বা এখানে দেখেন আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পেজের লিংক আছে, ঠিক আছে। এই পেজগুলোতে আপনি যে পেজের কাজ করেন, যেমন আমার এই পেজটা অলরেডি অ্যাপ্রুভ করা আছে। এখন আমি চাচ্ছি ধরেন এখান থেকে এই পেজটাকে অ্যাপ্রুভ করাবো, অথবা এই পেজটাকে অ্যাপ্রুভ করাবো, অথবা এই পেজটাকে অ্যাপ্রুভ করাবো, তখন আমি অ্যাকসেপ্ট দিলে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমি এটা এখন আর অ্যাকসেপ্ট দিব না, আমি যেটা এখান থেকে দেখে নিচ্ছি যে কোনটা অ্যাপ্রুভ করা আছে। সোয়াট সিল্ক এটা অ্যাপ্রুভ করা আছে, তো আমরা এটাতে মুভ করে নেব, এটাতে আমরা মুভ করে নিব এখান থেকে পেজ থেকে। দেখুন যখন আমি মুভ করব এটা আর এই রেড বাটনটা থাকবে না, এটা গ্রিন হয়ে যাবে, অ্যাকসেপ্টেড হয়ে যাবে। অল এরর হ্যাভ বিন রিজলভড, ঠিক আছে। পারফরম্যান্স বলতে এটাই থাকবে, ঠিক আছে। ম্যাক্সিমাম নাম্বার অফ লিড, ঠিক আছে। ডাইনামিক ক্রিয়েটিভ তো আমরা জানলাম, ক্যাটালগ আমাদের এখানে নাই। বাজেট এটা আমরা আগে থেকেই জানি, তো আমরা এখানে বাজেট দিয়ে দিলাম ধরেন $10, ঠিক আছে। অডিয়েন্স কন্ট্রোল, ওকে, ঠিক আছে। অডিয়েন্স আমরা আগে থেকে জানি, এটা আমরা না সেট করি, ওকে। আমরা এখন এঙ্গেজমেন্টের এখানে সেটা চেঞ্জ করবো, এটা এঙ্গেজমেন্ট আর থাকবে না, থাকবে হলো এটা, সরি। পার্টনারশিপ অ্যাড সম্বন্ধে আমরা অলরেডি জানি। আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি। ওকে, তো এখানে হলো ফরম্যাট দেওয়া আছে, ক্যারোজেল ফরম্যাট আমরা জানি। এটি হলো আমাদের আজকের এই জায়গার মেন বিষয়, ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করা। তো ইনস্ট্যান্ট ফর্মে ক্রিয়েট ফর্মে ক্লিক করব। ক্রিয়েট ফর্মে ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের ফর্মের নামটা চেঞ্জ করতে হবে। তো আমরা এখানে একটা ফর্মের নাম দিয়ে দিলাম, যে আমরা এখানে ডিএম 2504 ব্যাচের
ফেয়ারওয়েল প্রোগ্রামের জন্য প্রোগ্রাম, ঠিক আছে। ফেয়ারওয়েল প্রোগ্রামের জন্য এটা আমরা একটা ফর্ম বানাচ্ছি। মোর ভলিউম, ফ্লেক্সিবল ফর্ম ডেলিভারি, অপটিমাইজ ম্যানুয়াল, ঠিক আছে। এখানে কিছু দরকার নেই, ম্যানুয়াল দেই, অপটিমাইজ থাকুক, সমস্যা নেই। নেক্সট, গ্রেটিং দিতে হবে। এখানে একটা হেডলাইন। তো হেডলাইন কি হতে পারে? তো হেডলাইনটা ধরেন আমরা আমাদের কবে প্রোগ্রামটা হবে, কোথায় হবে, এই ব্যাপারে আমরা একটা এখানে আইডিয়া দিতে পারি। তো আইডিয়া দেওয়ার জন্য আমাদের যে ফেসবুক পেজটা আছে সেটা হেল্প নিতে পারি। আমাদের ফেসবুক যেটা আমাদের গ্রুপ আছে, এই গ্রুপ থেকে অ্যাবাউটের এখানে আমাদের মোটামুটি আমাদের ইনফরমেশনগুলো দেওয়া আছে। এইটা আমাদের ধরেন দিয়ে দিলাম। আমাদের এখানে ধরে নেন যে এটা আমাদের ডেসক্রিপশন, এটা আমাদের ডেসক্রিপশন, আর এটা আমাদের হেডলাইন। হেডলাইন মানে এত বড় হেডলাইন দেওয়া যাবে না, এইটুকু আমরা হেডলাইন দিয়ে দিই। ঠিক আছে, তো দিয়ে দিলাম। এটা হলো গ্রেডিং, এখানে একটা হেডলাইন দিতে হয়, কারণে হেডলাইনটা দিলাম। নেক্সট, এখানে আছে কোশ্চেন। তো আপনি যখন এরকম একটা ফর্ম তৈরি করবেন, তো আপনাকে তো অবশ্যই কোশ্চেন সেট করতে হবে, তাই না? তো এখানে দেখেন অলরেডি অটোফিল কিছু কোশ্চেন সেট করা আছে। তো আমরা এখানে আরো একটা ডেসক্রিপশন দিয়ে দিই, এটি দিয়ে দিই, শর্ট ডেসক্রিপশন। আচ্ছা, এখান থেকে এটা নিয়ে নেই, এইটুকু নিয়ে নিই। ফুল নেমটা সবার আগে দিব আমরা। ইমেল অটোফিল হয়ে যাবে। অটোফিল বলতে বোঝানো হচ্ছে আপনার যেই ইমেলটা থাকবে ফেসবুক আইডিতে সেটা এখানে ফিল হয়ে যাবে। ফুল নেম অটোফিল হয় না, ফোন নাম্বার অটোফিল হয়ে যাবে। দেন আপনি এখানে গেলে আরো অনেক কিছু এখানে অ্যাড করতে পারবেন। কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে গিয়ে আপনি স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, প্রভিন্স, কান্ট্রি যদি আপনি চান এগুলো দিতে, তাহলে আপনি এগুলো অ্যাড করতে পারবেন। ইউজার ইনফরমেশন, যেহেতু আপনি ফুল নেম দিয়েছেন তাই আর অন্য কিছু এখানে দেওয়ার দরকার নেই। ডেমোগ্রাফিক, আপনি এখানে জেন্ডার দিতে পারেন যে আপনি জেন্ডারটাও চাচ্ছেন। আপনি এখানে ডেমোগ্রাফিকের এখানে ডেট অফ বার্থ দিতে পারেন যদি আপনি চান আর কি, তাহলে আপনি এগুলো এখানে অ্যাড করতে পারবেন। তারপরে এখানে আছে আপনার ম্যারিটাল স্ট্যাটাস, রিলেশনশিপ স্ট্যাটাস, তারপরে মিলিটারি স্ট্যাটাস, এগুলো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। ওয়ার্ক ইনফরমেশন আপনি এখানে দিতে পারবেন। ন্যাশনাল আইডি কার্ডের জন্য এটা আপনি এখানে দিতে পারেন। তো এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, বাট আপনি যদি চান এগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন আর কি, ঠিক আছে। এরপর আসে এগুলোতে গেল প্রিফিল কোশ্চেন, মানে এগুলো অলরেডি এখানে অ্যাড করা আছে, আপনি জাস্ট সিলেক্ট করতেছেন। আরও আছে, আপনি চাইলে এখানে কোশ্চেন অ্যাড করতে পারবেন, মাল্টিপল চয়েস দিয়ে করতে পারবেন, শর্ট অ্যান্সার দিয়ে করতে পারবেন। এখন মনে করেন একটা যদি ফেয়ারওয়েল প্রোগ্রাম হয়, তাহলে আপনারা এখানে ডেট নিয়ে কিছু অপশন দিতে পারেন যে আমরা কোন কোন ডেটে করতে পারি। সবচেয়ে বেশি যেখানে ভোট পড়বে সেই ডেটে আপনারা করলেন। আপনারা কত টাকা চাঁদা ধরবেন ওই ব্যাপারে এখানে একটা কোশ্চেন দিতে পারে। তো আমরা জাস্ট এখন ফেয়ারওয়েল প্রোগ্রাম নিয়ে বলতেছি, এই কারণে এই ধরনের কোশ্চেন। এখন যদি এটা অন্য কোনো বিজনেস হতো, তাহলে সেই বিজনেস নিয়ে আপনাদের যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলো আপনি এখানে দিতে পারতেন। যেমন মনে করেন আমি 3-4টা বিজনেস আছে যারা এডুকেশন কনসালটেন্সি বিজনেস করে, এদের সাথে কাজ করি। তো এরা কি কি খুঁজে দেখেন, IELTS এর স্কোর কত, এটা প্রশ্ন করে। তারপরে হলো আপনার একাডেমিক লেভেল এখন কেমন, আপনি কি এসএসসি পরীক্ষা দিয়ে মানে এইচএসসি পরীক্ষা দিয়ে আপনি এখন ব্যাচেলার করতে যেতে চাচ্ছেন, নাকি ব্যাচেলারের পরে আপনি এখন মাস্টার্স করতে যেতে চাচ্ছেন, নাকি আপনি মাস্টার্সের পরে পিএইচডি করতে যেতে চাচ্ছেন, আপনার টার্গেটেড ভার্সিটি কোনটা এটা জানতে যেতে পারে। অথবা আপনি কোন দেশে পড়তে যেতে চান, আপনার পিটিএ স্কোর কত, অথবা আপনার আইএলস স্কোর কত, অথবা আপনার ডুওলিঙ্গো থেকে শুরু করে আরো এরকম অনেক ল্যাঙ্গুয়েজ টেস্টের সিস্টেম আছে আইএলস বাদে। জিআরই স্কোর কত, অথবা টোফেল স্কোর কত, জিটিএম এর জিএমটি জিটিএম না
জিম্যাটের আপনার স্কোর কত, এমন ভাবে আপনাকে বিভিন্ন কোশ্চেনাইজ করতে পারে, অথবা আপনার এইজ কত, ঠিক আছে, এই 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 ধরনের কোশ্চেনগুলো এখানে আপনি করতে পারে। তো এখন আসেন আপনার বিজনেসটা যেরকম সেই রকম আপনি এখানে কোশ্চেন সেট করবেন, ঠিক আছে। তো আশা করি আপনারা এই পার্টটুকু বুঝতে পারছেন। তো এখানে আর বেশি কিছু নেই, দেন আপনি এখানে চলে যাবেন নেক্সটে চলে যাওয়ার পরে এখানে আপনাকে একটা লিঙ্ক দিতে হবে। এই লিঙ্কটা হলো প্রত্যেকটা বিজনেসের, যদি আপনার ওয়েবসাইট থাকে এখানে একটা প্রাইভেসি পলিসির লিঙ্ক থাকে। যেমন আমি যদি আমাদের ইউআই ল্যাবে যাই, ইউআই ল্যাবে গেলে আপনারা ইউআই ল্যাবের এখানে আমাদের প্রাইভেসি পলিসিতে লিঙ্ক পাবেন। এই দেখতে পাবেন, এই প্রাইভেসি পলিসি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এটা হলো আমাদের প্রাইভেসি পলিসি লিঙ্ক। তো এরকম প্রত্যেকটা সাইটের একটা প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকে, এই লিঙ্কটা জাস্ট এখানে অ্যাড করে দিবেন। আর যদি লিঙ্ক না থাকে অ্যাড করার দরকার নেই, আপনারা যে কোনো একটা পেজ আপনারা যেটা অ্যাড করছেন এখানে অ্যাড করে দেবেন, সেটা এখানে এটা লিঙ্ক আকারে যুক্ত থাকবে, ঠিক আছে। এটা নিয়ম, এটা করতে হয়। কাস্টম নোটিশ যদি আপনি কোনো আলাদা করে নোটিশ দিতে চান, ডিসক্লেমার দিতে চান, তাহলে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, বা এটা দেওয়া অত ইম্পর্টেন্ট না, অপশনাল একটা ব্যাপার। এরপর আছে নেক্সট, এটা ইম্পর্টেন্ট, সেটা হলো আপনি তাকে একটা থ্যাংক ইউ মেসেজ দিবেন, থ্যাংক ইউ, ইউ আর অল সেট, ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিট দ্য ফর্ম নাও, আপনি করতে পারেন। অথবা আপনি এখানে বিভিন্ন কল বিজনেস, আপনি তাকে বিজনেস নাম্বারে কল করতে ইন্সপায়ার করতে পারেন, তাকে কোনো একটা ফাইল দেখাতে ইন্সপায়ার করতে পারেন, অথবা ডিরেক্ট তাকে আপনি ওয়েবসাইটে নিয়ে যেতে পারেন যদি আপনার কোনো ওয়েবসাইট লিঙ্ক থাকে। আপনি অথবা এখানে টি শার্ট বিক্রি করতে পারেন, আপনি এখানে ফ্রিজ বিক্রি করতে পারেন, আপনি এসি বিক্রি করতে পারেন, যে কোনো কিছু। আপনি এখানে শাড়ি বিক্রি করতে পারেন, অথবা আপনি এখানে এডুকেশন কনসালটেন্সির যেই ফলো আপ দেওয়া সেই ব্যাপারটা হতে পারে, তখন আপনি দিতে পারেন কল বিজনেস, এটা অনেক ভালো কাজ করে। কল বিজনেস দিবেন এবং এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখবেন, বাংলাদেশ দিয়ে ফোন নাম্বারটা দিয়ে রাখবেন, ধরেন 018524646440, এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এখানে আপনার কল নাও দিলে এটা হয়ে যাচ্ছে। এইভাবে করে আপনি একটা ফর্ম তৈরি করতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি এটাই দিয়ে দিই আপাতত, কল নাও, ওকে, ঠিক আছে। তো আমাদের একটা ফর্ম তৈরি হয়ে গেল। ক্রিয়েট ফর্মে ক্লিক করলে দেখবেন এখানে একটা ফর্ম তৈরি হয়েছে, এই একটা ফর্ম তৈরি হয়ে গেল, এবং এই ফর্মটা আপনি প্রিভিউ দেখতে পারবেন। এই যে ফর্মের প্রিভিউ, ফার্স্ট পেজটা যাবে আপনার এরকম, দেন আপনার এটা হবে সেকেন্ড পেজ, ঠিক আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা হবে আপনার থার্ড পেজ, এটা হবে আপনার ফোর্থ পেজ। এইভাবে করে কল নাওতে ক্লিক করতে পারবেন, অথবা আপনার ফর্ম থেকে বের হয়ে যেতে পারবে। এইভাবে করে আপনার, এই দেখেন আমি যদি একটু দেখাই, আমাদের একটা এরকম লিড জেনারেশন ক্যাম্পেইন অলরেডি রানিং আমাদের একটা বিজনেসের জন্য। এই যে আমাদের এখানে 6টা ক্যাম্পেইন চলতেছে, হয়তো দেখতে পাবেন, আপনারা দেখতে পাচ্ছেন আর কি। এই যেখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা অনেকক্ষণ আগে আপডেট দেওয়া ছিল, মানে ইয়া করেছে, রিফ্রেশ করেছে, এখন আরো অনেক বেশি লিড আসছে। তো এখানে দেখেন 6টা ক্যাম্পেইন রানিং আছে, অ্যাক্টিভ ক্যাম্পেইন 6টা, 1 2 3 4 5 6, এর মধ্যে টোটাল আমার পার ডে অ্যাড চলতেছে 3 আর 4 7, 7 4 11, 11 আর 9 হলো $20, তাই না। $20 ক্যাম্পেইন চলতেছে পার ডে একটা বিজনেসের জন্য। তো এখান থেকে আমরা 32 সেন্টে পাচ্ছি এখানে কস্ট পার রেজাল্ট, এখানে পাচ্ছি 40 সেন্টে, এখানে পাচ্ছি লিড পাচ্ছি পার লিড 23 সেন্টে, এখানে পাচ্ছি আমরা 29 সেন্টে, এখানে পাচ্ছি আমরা 36, এখানে পাচ্ছি 47, ঠিক আছে। তো এই হলো আমাদের এক একটা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং মোটামুটি প্রত্যেকটাই আমাদের রেজাল্ট ভালো আসতেছে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আর কি, ঠিক আছে। তো এই ছিল টোটাল বিষয়। এখান থেকে দেখতে পাচ্ছেন লিড, এগুলো চাইলে আমরা এই যে 69টা লিড আমরা পেলাম, 69 জন মানুষের আমরা ইনফরমেশন, নাম্বার, ইমেল সবকিছু আমরা পাবো। আমরা চাইলে পরবর্তীতে এদেরকে ফলো আপ দিতে পারবো যেন আমাদের এখান থেকে কনভার্সন আসে, বুঝতে পারছেন। তো আমি এখন এখান থেকে একটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিয়ে আমার যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টকে আমি একটা রিপোর্ট দিব যে ভাই দেখেন আপনার এই হলো রেজাল্ট।
এটা আলাদা করে মার্ক করছি কারণ এটা হলো লিড ক্যাম্পেইন, আর অন্যগুলো হলো আমাদের কপি করে রাখলাম, আপনাদের ক্লাস শেষে তাকে একটা রিপোর্ট দিব আর কি। এখানে একটা ক্যাম্পেইন চলতেছে, এটা বেশি না, $2 একটা ক্যাম্পেইন চলতেছে। এখানে আরো অনেক বেশি চলছিল এতদিন, এখন চলতেছে $2। যাই হোক, আর এখানে তো আমাদের বেশি ক্যাম্পেইন চলছে, আরো অনেক আমাদের অ্যাড অ্যাকাউন্ট আছে, তার মধ্যে এগুলো জাস্ট শো করলাম। ওকে, আচ্ছা আমরা এখন এখান থেকে দেখতে পাচ্ছি এই তো রেজিস্ট্রেশন ক্যাম্পেইন আমাদের ডান। আমরা এখান থেকে যে কোনো একটা ক্রিয়েটিভ নিয়ে নিলাম, ইমেজ নিয়ে নিলাম একটা। ইমেজ নেওয়া তো আমরা জানি, ভিডিও নেওয়া আমরা জানি, তাই না? এগুলো তো আলাদা করে আপনাদেরকে শো করতে হবে না, এগুলো আমাদের আগের কাজ। এখান থেকে ধরেন আমরা এই ইমেজটা নিয়ে নিলাম। নেক্সট এটা আমাদের প্রাইমারি টেক্সট, এটা আমাদের হেডলাইন, এটা আমাদের ডেসক্রিপশন, ডান। আর কল টু অ্যাকশন অবশ্যই সাইন আপ হবে, তাই না? যেটা একটা আমরা ফর্ম পূরণ করবো অথবা অ্যাপ্লাই নাও। দেখেন এটা কি আছে, লিড ডেলিভারি। চাইলে আমরা এখানে একটা সেট আপ করে রাখতে পারবো যে আমাদের এই লিডগুলো সরাসরি কোথায় যাবে আর কি। এখানে আমরা একটা গুগল শিট অ্যাড করে রাখলে অটোমেটিক্যালি সেই শিটে এটা আপলোড হয়ে থাকবে। এই যে ক্রিয়েট ফর্মে ক্লিক করলে আমরা এখান থেকে সেটা করতে পারি। আমরা তো এটা অবশ্যই করবো না, কারণ এটা তো আমাদের না। তো সিআরএম সেটআপ করতে পারবো, কারণ এটা অ্যাডমিন করতে পারবো। তো আমাদের এই পেজে তো ফুল কন্ট্রোল অথবা অ্যাডমিনশিপ নেই, তো এই কারণে এটা আমরা করতে পারতেছি না। ঠিক আছে, যে পেজ থেকে সেটা থাকবে সেটা আমি করতে পারবো, আদারওয়াইজ সেটা করা যাবে না। তো এই ছিল আমাদের টোটাল আলোচনা। আমাদের এখানে আর কোনো কাজ আছে? আমাদের এখানে আর কোনো কাজ নেই। মোটামুটি আমরা এখান থেকে এই জিনিসগুলো বুঝতে পারবো। ঠিক আছে, ওকে। তো এই ছিল আমাদের টোটাল আজকের আলোচনা। তো যাদের কোশ্চেন আছে তারা কোশ্চেন করতে পারেন। আমরা একটু জাস্ট দেখবো যে আমাদের আর কি কি বিষয় আমাদের তো ক্লাস হবে 23টা, তাই না? 23টা বলা হয়েছে না আপনাদেরকে? একটু ইয়েস আর নো বলবেন এখানে ইন কল মেসেজে। 23 না 22? 22টা ছিল নাকি 23টা ছিল? ক্লাস নাম্বার 12। আমরা নেক্সট দিন এটা দেখবো। হ্যাঁ,
14তম, মানে আমরা এই ক্লাস এইটা এঙ্গেজমেন্ট এন্ড লিড 10টা ক্লাস করেছি, আমরা নেক্সট ক্লাস এটা দেখবো। দেন এই 14তম ক্লাস পর্যন্ত আমরা 15টা ক্লাসের মধ্যে শেষ করতে হবে। 14 নাম্বার ক্লাসটা আমাদের 15তম ক্লাসের মধ্যে শেষ করতে হবে, তাহলে আর না হলে আমরা আগাতে পারবো না। আমাদের 23টা ক্লাস হবে। আমরা একটা কাজ করবো, কারণ এই কাজটা আমাদের অনেক বড় কোনো ক্লাস না, এটা আমাদের সর্বোচ্চ 20 মিনিট লাগবে এইটুকু করতে, আমাদের একটা সাইট বানাতে। এইটার সাথে আমরা এই দুইটা ক্লাস অ্যাড করে ফেলবো। ফেসবুক অ্যাড পিক্সেল ট্র্যাকিং, যেটা আমাদের কি বলবো সেলস। আমরা মোটামুটি নেক্সট যে ক্লাস দুইটা আমাদের আছে এখানে 14, 13, 12, 11 এই যে 4টা ক্লাস এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের 2টা ক্লাস হলেই হবে, ঠিক আছে? 4টা ক্লাস এখানে প্রয়োজন হয় না, কারণ এই যে এখানে একটা ক্লাস আছে, এটা এত বড় ক্লাসের প্রয়োজন হয় না, একটা ফুল ক্লাস লাগে না। এই 4টা ক্লাস 11 থেকে 14 আমাদের 2টা ক্লাসই হয়ে যাবে, 13 এবং 14। তারপরে আমাদের পিন্টারেস্টের ক্লাসটা আমাদের ছোট, তো এই 15তম ক্লাস পর্যন্ত আমাদের 3টা ক্লাস হয়ে যাবে। হ্যাঁ, আমাদের আবার সেলস আছে, তো না 2টা হবে না, আমাদের 3টা ক্লাস লাগবে। এই 13, 12, 11 মিলে ক্লাস লাগবে 2টা, আর 14তম ক্লাসে একটা ক্লাস লাগবে, বুঝতে পেরেছি। আর লার্ন পিন্টারেস্ট ক্যাম্পেইন এটা তো আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আজকের মতো আমাদের ক্লাসের এখানে আমাদের ক্লাসটা শেষ। তো যাদের কোশ্চেন আছে কোশ্চেনগুলো করতে পারেন, আমি অ্যান্সার দিব, অ্যাটেন্ডেন্স ফিটা দিব। হ্যাঁ, আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল, যারা লিড ক্যাম্পেইন নিয়ে বাংলাদেশে অনেকেই কাজ করে। তো লিড জেনারেশন ক্যাম্পেইনের আমরা আজকে এজুডিয়ে দেখলাম। তো আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন, এবং এইটা নিয়ে কাজ করলে আপনারা মোটামুটি ভালো একটা ক্লায়েন্ট সার্ভিস দিতে পারবেন। অ্যাটেন্ডেন্স শিটটা দিচ্ছি আমি, আপনার যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেনগুলো করে ফেলেন। মাইক্রোফোন অ্যাক্সেস দিয়েছি আপনাদেরকে, কোশ্চেন করতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো, জি, আপনাদের অ্যাটেন্ডেন্স এত অল্প কেন? সরি, 2505 মাত্র আপনার, 2405। জি হ্যাঁ, বলেন, আমি শুনতে পাচ্ছি আপনাকে। ভাইয়া আমাদের এই সার্টিফিকেটের বিষয়টা কি হবে, মানে এটা কিভাবে দেওয়া হবে? সার্টিফিকেট গুলো আপনারা পাবেন হলো যখন আপনাদের ব্যাচের ক্লাস শেষ হবে। ক্লাস শেষে একটা 23 নাম্বার ক্লাস একটা এক্সাম হবে, এক্সামে রেজাল্ট আচ্ছা দিবেন। রেজাল্টে যারা পাস করবেন অথবা ভালো ফলাফল করবেন তারাই সার্টিফিকেট পাবেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা এক্সাম হবে, রাইট? হ্যাঁ, রাইট, এক্সাম। আচ্ছা, আর আমাদের মানে এই টেস্ট নাম্বার ক্লাসটা ভাইয়া কবে হবে অ্যাপ্রক্সিমেটলি? হ্যাঁ, এখন সামনে তো ঈদ, তো ঈদের তো একটা বন্ধ থাকবে, মোটামুটি আপনার 1.5-2 সপ্তাহের মধ্যে একটা বন্ধ থাকবে, কারণ ঈদের জি, অফিসিয়াল বন্ধই 10 দিন। তো এটা যেহেতু একটা আচ্ছা একাডেমিক ইনস্টিটিউট, তো একাডেমিক না মানে একটা ক্লাসের ইনস্টিটিউট আর কি, এখানে ক্লাস করা হয়। তো জি জি ভাইয়া বুঝছি। তবে আপনার মোটামুটি 2 সপ্তাহের মধ্যে বন্ধ থাকতে পারে, শিওর না, তারপর ডিপেন্ড করে কদিন বন্ধ দেয়। অ্যাপ্রক্সিমেট আপনি ধরতে পারেন যেহেতু 7 তারিখ থেকে তো ঈদ, তাই না? জি আমাদের দেশে হয়তোবা 7 তারিখ ঈদ হওয়ার পসিবিলিটি আছে, তো ধরতে পারেন 3-4 তারিখ থেকে আপনাদের ক্লাস আর হবে না। তো আপনাদের ক্লাস হয় কবে? রবি এবং রবি আর বুধবার। বুধবার। তো 4 তারিখ মনে হয় না ক্লাস হবে, বাট হতেও পারে, যেহেতু অনলাইনে ক্লাস, তো আমি চাইলে হয়তোবা ক্লাস হতেও পারে। তো 4 তারিখ আপনাদের ক্লাস হতে পারে, এরপরে হয়তোবা আবার 11 তারিখ হওয়ার পসিবিলিটি নাই, হতে পারে আপনাদের 14 তারিখ অথবা 18 তারিখ থেকে ক্লাস শুরু হবে। 14 তারিখ আচ্ছা পসিবিলিটি আছে, হয়তোবা আপনাদের 18 তারিখ থেকে ক্লাস শুরু হবে আপনাদেরটা, আর হয়তোবা অফিস খুলে যেতে পারে 14-15 তারিখের দিকে আর কি। তো আপনাদের হয়তো আবার 18 তারিখ থেকে ক্লাস হবে। তো এইভাবে করে আপনি একটু হিসেব করে নেন যে
23তম ক্লাসটা কবে পড়তে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ঠিক আছে, ওয়েলকাম। কারণ ঈদের বন্ধ যদি না থাকতো তখন আমি আপনাকে একটা অ্যাপ্রক্সিমেট করতে পারতাম, এখনই বলে ফেলতে পারতাম। আজকে কত তারিখ? 25। কারণ ঈদের বন্ধ দিতেই হবে, থাকবে এটা। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন। জি, ভাইয়া এই যে লেট জেনারেশন অ্যাডটা এটা মানে কি কারণে করতে হয়, মানে কি উপকার পাবো এটা করলে পারে? এটা দিয়ে আপনি হলো কাস্টমারের ডাটা কালেকশন করতে পারবেন। বর্তমানে কাস্টমারের ডাটাই হলো মেইন ব্যাপার, কারণ এই ডাটাগুলোতে পরবর্তীতে আপনি তাদেরকে ফলো আপ দিতে পারবেন। দেখবেন অনেক সময় আপনার ফোনে অনেক মেসেজ আসে না কোম্পানি থেকে যে এত % ডিসকাউন্ট চলতেছে, আমাদের শপে আসুন। অ্যাপেক্স থেকে আসতে পারে, জি জি ডালডাল থেকে আসতে পারে, বাটা থেকে আসে, আড়ং থেকে আসে। আপনি যে কোনো জায়গা থেকে যখন প্রোডাক্ট পারচেস করেন, তারা আপনার থেকে আপনার ফোন নাম্বার অথবা ইমেলটা কালেক্ট করে রেখে দেয় না, আপনার ইনফরমেশন পারপাস রাখে কিনা। জি তখন আপনাকে তারা প্রতিনিয়ত ট্র্যাকিং করে যে আপনি কি করতেছেন, কোথা থেকে কি পারচেস করতেছেন। আপনাকে প্রতি সপ্তাহে প্রতি মাসে তারা আবার মেসেজ পাঠায় না যে ভাই আপনি এটা কিনতে পারেন, এটা কিনতে পারেন, এটা এখান থেকে এটা নিতে পারেন, আমাদের কাছে আসতে পারেন, আমরা এত টাকা ডিসকাউন্ট দিচ্ছি। এই জিনিসগুলো কেন করে? হয়তোবা আপনি সেখানে যান না, হয়তোবা আপনি যান, বা যখন এই জিনিসটা তারা 1000 মানুষকে পাঠায়, সেখান থেকে যদি 100 মানুষও কনভার্ট হয়, তাও তাদের 10% কনভার্সন আসলো, তার মানে তাদের বিক্রিটা বাড়লো। ঠিক একই রকম আমরা যখন ডাটা কালেকশন করি, যেমন এই যে একটু আগে একটা কোম্পানি আপনাদেরকে আমরা লিড জেনারেশন ক্যাম্পেইনের কথা বললাম, যে ওরা হলো একটা এডুকেশনাল ইনস্টিটিউট, মানে সরি ইনস্টিটিউট না, ওরা কি দিয়ে থাকে, কনসালটেন্সি দিয়ে থাকে, ঠিক আছে, পরিষেবা দিয়ে থাকে কিভাবে বিদেশের ভালো ভালো ভার্সিটিতে পড়তে যেতে পারে আর কি। এইটা তারা দিয়ে থাকে কেন? কারণ তারা এখানে একটা তাদের একটা প্রফিট এর জায়গা আছে। এইটা তাহলে তারা তাদের ইনফরমেশনগুলো কিভাবে পায়, যে কাদের এই সার্ভিসটা দরকার, কারা বিদেশে পড়তে যেতে চায়, এই যে ইনফরমেশনটা, এই যে তাদের ফোন নাম্বারটা, তাদের ইমেলটা তাদের কাছে তো পাওয়া লাগবে, আদারওয়াইজ তাদেরকে তারা ট্র্যাক করবে কিভাবে। এই পাওয়ার জন্যই ফেসবুকে আমরা লিড জেনারেশন ক্যাম্পেইন করি, যে যারা এই রিলেটেড কাজে ইন্টারেস্টেড, অথবা কানাডা, জার্মানি, ইউএসএ, অস্ট্রেলিয়া, সাইপ্রাস, লন্ডন এইসব জায়গায় পড়তে যেতে চায়, তারা কারা আছে। যখন তাদের কাছে এই অ্যাডটা যাবে, তারা আমাকে তার ফোন নাম্বার, তার ইমেল, তার নাম, এগুলো ডিটেলস দিবে। দেন যখন ডিটেলসটা আমি পেয়ে যাবো, দেখেন এখানে আমি প্রায় 79 জনের ডিটেলস পেলাম। তো এখান থেকে যদি আমি 79 জনকে আগামীকাল কল দিই, অবশ্যই এখান থেকে 15 থেকে 20 জন পাবো যারা ইন্টারেস্টেড, তারা আমার অফিসে আসবে, কথা বলবে। অথবা এই 15 থেকে 20 জন থেকে আমি 5 জন কনফার্ম পাবো যারা আমাদের এজেন্সির মাধ্যমে বিদেশে পড়তে যেতে চাইবে। তো এই 5 জনকে যখন আমি পাঠাবো, আমার কোম্পানি প্রফিটেবল হবে। পুরো প্রসেসটা বুঝতে পারছেন? জি 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 এইটাই হলো বিষয়। তো এটা একটা হাই টিকিট প্রোডাক্ট। আর অ্যাপেক্স, বাটা যারা আমাদেরকে টার্গেট করতেছে, এটা তো আরো অনেক বেশি, লাখ লাখ কোটি কোটি মানুষকে টার্গেট করতেছে। গ্রামীণ ফোন প্রত্যেক দিন কোটি কোটি মানুষকে প্রমোশনাল মেসেজ পাঠায় কিনা আপনার কাছে আসে না? যদি আপনার একটা গ্রামীণ সিম থাকে, আপনি কি বলতে পারবেন যে গ্রামীণ সিম থেকে আপনাকে আজকে একটা মেসেজও পাঠায় নাই? না, প্রতিদিনই আসে তো এটা। প্রতিদিনই আসে। তো এইটা ওরা কেন করে? এইটা করে কারণ হলো ওদের, আপনি হয়তো বা সেই টক টাইমটা পারচেস করতেছেন না, বাট কেউ না কেউ তো পারচেস করতেছে, কেউ না কেউ তো মিনিটটা কিনতেছে, কেউ না কেউ তো তাদের কাছ থেকে ওই নির্দিষ্ট অফারটা পারচেস করে নিচ্ছে, তাই না? তো এই কারণেই আমরা লিড জেনারেশন করি। আর লিড হলো একটা মানুষের ইনফরমেশন তো অলওয়েজ আপনার প্রয়োজন হবে আপনার বিজনেস পারপাস। আশা করি বুঝতে পারছেন কেন। এরপর আর কারো জি কোনো ভাইয়া। কোশ্চেন? জি স্যার, ভাইয়া আমার বলেন। অ্যাড অ্যাকাউন্টে যেটা হচ্ছে আপনার এই যে উপরের দিকে দেখায় আর কি, অপরচুনিটি স্কোর, আপনার কথা এখানে ক্লিয়ার কোন না ভাইয়া? অ্যাড অ্যাকাউন্টের ভিতরে জি এখন শোনা যাচ্ছে?
এখন কথা শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছি, বলেন। অ্যাড অ্যাকাউন্টের অ্যাড ভিতরে অ্যাকাউন্টে স্কোর থাকে, এটাতে কি বোঝানো হয়? আপনার কথা ক্লিয়ার না ভাইয়া। অ্যাড অ্যাকাউন্টের ভিতরে অ্যাড অ্যাকাউন্টের হোম পেজে জি, অপরচুনিটি স্কোর দেওয়া আছে, যেটাতে আপনার ওই যে পয়েন্ট দেওয়া থাকে, এটাতে ও আচ্ছা আচ্ছা কি আচ্ছা, বুঝতে বোঝানো পারছি হয়? বুঝতে পারছি। এই যে এটা কথা বলতেছেন আপনি, জি, আপনি একটু দেখান তাহলে। এই যে এটা 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 জি, 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 এটাই, হ্যাঁ। এটা হলো আপনাকে আপনার অ্যাড অ্যাকাউন্ট অথবা আপনার অ্যাড ম্যানেজার এটা বলতেছে যে ভাই আপনার অপরচুনিটি এই ক্ষেত্রে অপরচুনিটি আছে, আপনি যদি এগুলো অ্যাপ্লাই করেন আপনার অ্যাড আরো ভালো অপটিমাইজ হবে। এইটা ফেসবুকের এআই আমাকে বলতেছে ভাই এটা চাইলে করতে পারেন, তাহলে আপনার অ্যাড অপটিমাইজ হবে। তো এটা আপনি চাইলে এটা ওদের রিকমেন্ডেশনটা অ্যাপ্লাই করতেও পারেন, নাও পারেন। ওরা বলতেছে ভাই আপনি যদি এটা অ্যাপ্লাই করেন তাহলে আপনার সেল আগে থেকে 13% বাড়বে। তো যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি এটা বাড়াবেন, বাজেট না থাকলে বাড়ানোর দরকার নেই। এটা ওদের অনুযায়ী কাজ করলে এটার অপরচুনিটি স্কোরটা বাড়বে আর কি। এই হলো ব্যাপার। বুঝতে পারছেন? তারপর দেখেন এখানে আরো জি, জি, অনেকগুলো আছে, দেখেন ভিউ অল অ্যাকাউন্ট, ভিউতে গেলে আরো অনেকগুলো ওরা এরকম টাস্ক দিবে যে ভাই এটা করতে পারে, এটা করতে পারে, এটা করতে পারে। বুঝতে পারছেন? জি, এই হলো ব্যাপার। জি, থ্যাংক ইউ। ভাইয়া, জি ওই রিটার্গেটিং যেটা দেখাইছিলেন যে আরেকটা পেজ অ্যাড করা যায়, সেক্ষেত্রে আমি কি অন্য কারো পেজ অ্যাড করতে পারবো, নাকি আমার যেগুলা অ্যাক্সেস আছে, অ্যাক্সেস মানে যেগুলো আছে আরেকটা ওইগুলো অ্যাড পেজ করতে পারবো করা অ্যাক্সেস? যায় মানে বুঝি না ভাইয়া। ওই যে ওইখানে রিটার্গেটিং যে করলেন, ওইখানে আরেকটা পেজ অ্যাড করে দিলেন না? রিটার্গেটিং যে কোথায় রিটার করলাম আমি আজকে? আজকে তো আমি কোথাও। আজকে না ওই ওই ক্লাসটাতে, ও আচ্ছা মানে আচ্ছা আচ্ছা, যেটা রিটার। এটা চাইলে আপনি অন্য পেজের ডাটা নিয়েও কাজ করতে পারবেন, এটা বোঝানো হয়েছে। কিন্তু আমার ধরেন আমার কাছে অ্যাক্সেস নাই ওই পেজের, সেক্ষেত্রে কি আমি ওইটা পারবো? তাই হ্যালো, আচ্ছা, ওকে, ওইটা দিয়ে আপনি যদি করেন তাহলে এটা আপনি করতে পারবেন যে অন্য পেজের ডাটা নিয়ে আপনি আপনার পেজে অ্যাড চালাতে পারেন, বাট তাতে তো লাভ নেই। আপনার পেজের ডাটা আপনাকে যেরকম রেসপন্স করবে অন্যের পেজের তো ডাটা ওরকম আপনাকে রেসপন্স করবে না, ঠিক না? আচ্ছা। সেক্ষেত্রে ভাইয়া একটা পেজে কি অ্যাড করা যায়, নাকি একের অধিকও করা যায়? একের অধিকও করা যায়। আমার যদি অ্যাক্সেস না থাকে তবুও আমি কি অন্য পেজ অ্যাড করতে পারবো না? জি, না আচ্ছা, না 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 না, অ্যাক্সেস না থাকলে আপনি সেটা ডাটা কালেকশন কিভাবে করবেন, কাস্টম অডিয়েন্স বানাবেন কিভাবে? ওটাই আর কি। আমার তো ধরেন অ্যাক্সেস নাই, অন্য একটা পেজে ধরেন অনেক লাইক ফলোয়ার আছে, না কিন্তু না সেটা পারবেন তো না, আমি পারবেন না, না 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 না, তা পারবেন না, তা পারবেন না। ও- ওটাই বলতেছি আর কি, তাহলে তো ওটা পারা যাবে না। ওইটা ওইটা পারলে তো তাহলে তো কোনো ইয়ে থাকলো না, সিকিউরিটি থাকলো না, তাহলে যে কেউ যে কোনো কারো পেজ থেকে অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, একটু জানার ছিল। ওকে, আর কারো কোনো কোশ্চেন? অ্যাটেন্ডেন্স লিঙ্কটা কি আপনাদেরকে দেওয়া হয় না? ও সরি, আমি আপনার লিঙ্কটা ক্রিয়েট করছি বাট দেওয়া হয় না। ওকে, ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক
ঠিক আছে, তাহলে আজকের জন্য আমাদের ক্লাসের আলোচনা এইটুকুই ছিল। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব, আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করব ফ্রিতে ফর আমাদের সেলস ক্যাম্পেইনের জন্য। আমাদের সেই বিষয়টা লাগবে, এবং তার পরবর্তীতে আমরা আমাদের যে একটু হার্ড অন্যান্য যে আমাদের অবজেক্টিভ ছিল তার তুলনায় আমাদের সেলস ক্যাম্পেইন, এখানে আমাদের 2 থেকে 3টা ক্লাস লাগবে। তো সেই ক্লাসগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। আপনারা আশা করি প্রস্তুতি নিয়ে আসবেন, এখানে কিন্তু আমাদের একটু বেশি টাইম লাগবে। তো এই কারণে আপনারা ঠিক ওই রকম ভাবে প্রস্তুতি নিয়ে আসবেন এবং মনোযোগ সহকারে নেক্সট ক্লাসগুলো করবেন। তো আল্লাহ হাফেজ। আজকের জন্য আমাদের ক্লাসের আলোচনা এইটুকুই ছিল। ভাইয়া ক্লাস তো মনে হয় লাস্ট 1 তারিখ পর্যন্তই হবে না? খুব সম্ভবত, হ্যাঁ, মানে আমি এখনো মানে এক্স্যাক্টলি বলতে পারতেছি না, 4 তারিখও ক্লাস হতে পারে, এটা ডিপেন্ড করবে আগে ওই পর্যন্ত আমরা আসি আর কি। 4 তারিখ পর্যন্ত হতে পারে, কারণ যেহেতু 7 তারিখই তো শিওর নাম যে আসলে অফিস কবে থেকে বন্ধ দিবে আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক মানে আছে আপনারা ওকে। ধরে রাখেন হয়তো বা লাস্ট ক্লাস আপনার 1 তারিখই হবে। তার মানে আর ক্লাস পাবেন হলো আপনারা মে মাস, আজকে তো 25 তারিখ, 28 আর 1, 2 দিন ক্লাস পেতে পারেন আর। ঠিক আছে, ওকে ভাইয়া ঠিক আছে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।